ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া নায়িকা রূপা মির্জার থ্রু করা পার্টিতে তার নিজের রুমের ভেতরেই ঘটে যায় একটা হত্যাকাণ্ড। নিজের বয়ফ্রেন্ডের সহায়তায় সেই মৃতদেহটাকে টুকরো টুকরো করে গুম করতে যেয়ে একের পর এক বেরিয়ে আসতে থাকে তার কালো অতীত। সবকিছুকে পাশ কাটিয়ে নিজের স্টারডম বাঁচিয়ে রাখার জন্য এক সলো মিশনে নামে রূপা। আর এরকমই একটা সাসপেন্সফুল কাহিনী নিয়ে সম্প্রতি দীপ্ত প্লে অ্যাপে মুক্তি পেয়েছে ওয়েব ফিল্ম পয়জন। চলুন শুরু করা যাক এই ফিল্মের এক্সপ্লেনেশন। রূপা মির্জা নিজের রূপের জাদুতে মাতিয়ে রেখেছেন সারা দেশকে। প্রথম 3টা ছবি ফ্লপ হলেও চতুর্থ ছবিতে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়ে হয়ে গেছেন টক অফ দ্য টাউন। তার বয়ফ্রেন্ডের নাম রায়হান, তবে সে একজন স্ট্রাগলিং অ্যাক্টর। এখন পর্যন্ত কোনো সিনেমাতে কাজ না করলেও রূপার বয়ফ্রেন্ড এই পরিচয়েই সে মোটামুটি ফেমাস হয়ে গেছে চারিদিকে। রূপার সেই পার্টিতে নামকরা সিনেমার ডিরেক্টর, প্রডিউসার, সাংবাদিক সহ অনেক রাজনৈতিক নেতারাও চলে এসেছে তার সান্নিধ্য পাওয়ার আশায়। এই একটা ব্যাপারে রূপার কোনো কমপ্লেইন নেই। শোনা যায় একটা সিনেমায় কাজ পাওয়ার জন্য যাকে যাকে দরকার তাদের সবাইকেই খুশি করার ব্যাপারে রূপার কোনো আপত্তি থাকে না। প্রডিউসার কিংবা ডিরেক্টর থেকে শুরু করে ক্যামেরাম্যান কিংবা মেকআপ আর্টিস্টদেরও সব আবদার রূপা পূরণ করে থাকে। সেদিন পার্টিতে সবাই রূপাকে প্রশংসায় ভাসিয়ে দিলেও তেমন একটা নজর কাটছিলেন না তার বয়ফ্রেন্ড রায়হান। রায়হান যতই পরিচালকদের কাছে কাজের কথা বলে, তারা কম বেশি একটাই কথা বলে, সেটা হলো রূপা যদি তাদের সাথে একটু সময় কাটায় তাহলে তারা রায়হানকে সিনেমাতে সুযোগ দিতে পারে। বলাই বাহুল্য, এ ধরনের কথা রায়হানের কাছে খুবই অপমানজনক ছিল। তবে সে রূপা বা অন্য কারো কাছে এই ব্যাপারগুলো বুঝতে দেয় না। পার্টিতে অন্য সবাই তোষামোদি করলেও সামাদ যোশী নামের একজন সাংবাদিক সরাসরি রূপাকে ডেকে নানান আজেবাজে প্রশ্ন করে। মূলত রূপা যে কাজ পাওয়ার বিনিময়ে সবার সাথে অনৈতিক সম্পর্কে লিপ্ত হয়, এই ব্যাপারটা নিয়ে সুযোগ পেয়ে সে রূপাকে দুকথা শুনিয়ে দেয়। তবে রূপার বক্তব্য একদম চাচাছোলা। একটা নায়িকার অনৈতিকতা নিয়ে প্রশ্ন তোলার আগে এই পুরো ফিল্ম ইন্ডাস্ট্রির মানুষের খারাপ মানসিকতার দিকে সাংবাদিকদের নজর দেওয়া উচিত। একটা মেয়েকে নায়িকা হতে হলে যে কী পরিমাণ স্ট্রাগল করতে হয় সেই ব্যাপারটা নিয়ে লেখার চেয়ে একটা নায়িকা কার কার সাথে কি করেছে সে ব্যাপারটা নিয়ে নিউজ করতেই যেন সাংবাদিকদের বেশি আগ্রহ। পার্টিতে সবার সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ রূপা নিজের প্রাক্তন স্বামীকে দেখে যেন ভূত দেখার মতো চমকে ওঠে। এই লোকের নাম হচ্ছে জয়নাল। পার নেশারু এবং মদখোর এই লোকের এমন জমকালো পার্টিতে উপস্থিত হওয়া রূপার জন্য খুবই ভীতিকর ছিল। জয়নাল রূপার সাথে কি করেছে সেটা তো আমরা পরে জানব। তবে ছোট করে বলতে গেলে একসময় জয়নাল তার স্ত্রী রূপাকে বিক্রি করে দিয়েছিল অন্য মানুষের কাছে। সেই রূপা এখন যখন ন্যাশনাল সেলিব্রিটি হয়ে গেছে, তখন খবরের কাগজের সেই নিউজ পড়ে টাকার বিনিময়ে রূপাকে ব্ল্যাকমেল করতে এসেছে জয়নাল। স্বভাবতই সাংবাদিকরা যখন রূপার এই কালো অতীত সম্পর্কে জানতে পারবে, সেটা সারা দেশে আগুনের মতো হট কেক হয়ে নিউজ ছড়িয়ে পড়বে। জয়নালকে নিজের রুমের ভেতরে নিয়ে যায় রূপা। তবে জয়নাল কিন্তু শুধু টাকা চেয়েই ক্ষান্ত হয় না। রূপাকে দেখে সে উত্তেজিত হয়ে যায় এবং রূপার ওপরে চড়াও হয়। রূপা বুঝতে পেরেছিল জয়নালের মতো লোককে একবার টাকা দিলে সে বারবার টাকা চেয়ে ব্ল্যাকমেল করবে। তাই তার সঙ্গে হাতাহাতির এক পর্যায়ে নিজের সেই ন্যাশনাল অ্যাওয়ার্ডটা দিয়েই জয়নালের মাথায় উপর্যুপরি আঘাত করে হত্যা করে ফেলে রূপা। তবে রাগের মাথায় এই কাজ করে ফেললেও রূপা পরে বুঝতে পারে বাড়ি ভর্তি পার্টিতে এত মানুষের মাঝে এভাবে তার ঘরে একজন লোককে হত্যা করে সে বিশাল বিপদে পড়েছে। এই সময়ে রূপার রুমে ঢুকে পড়ে তার ভালোবাসার মানুষ রায়হান। রায়হান রূপার অতীত সম্পর্কে কিছুই জানত না। তারপরও নিজের গার্লফ্রেন্ডকে এরকম অবস্থায় দেখে আপাতত সেই লাশটা রুম থেকে লুকিয়ে ফেলতে সহায়তা করে সে। জয়নালের লাশটাকে একটা বড় লাগেজে ভরে ফেলে রায়হান এবং মেঝে থেকে সমস্ত রক্ত পরিষ্কার করে ফেলে। এদিকে পার্টির গেস্টরা রূপা এবং রায়হানকে এতক্ষণ ধরে বাড়ির ভেতরে থাকতে দেখে অধৈর্য হয়ে পড়েছে। তাই রূপাকে ডাকতে চলে আসে তার ম্যানেজার মিহির। রূপা এবং রায়হান পার্টিতে তো আবার যায় ঠিকই, কিন্তু রূপাকে দেখে সবাই বুঝতে পারে কোনো কিছু একটা সমস্যা হয়েছে। সবাই তখন রূপাকে প্রশ্ন করতে থাকে, আর তখন রায়হান সবাইকে জানায় আসলে এই পার্টিতে তারা একটা বিগ অ্যানাউন্সমেন্ট করতে যাচ্ছে। এই সারপ্রাইজিং নিউজটা দেয়াকে কেন্দ্র করেই মূলত রূপা একটু নার্ভাস। সেই অ্যানাউন্সমেন্টটা হলো তারা সিদ্ধান্ত নিয়েছে বিয়ে করার। সামনের সপ্তাহেই জমকালো পার্টিতে এঙ্গেজমেন্টের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে এই ঘোষণাটি দেবে। রায়হানের এই ঘোষণায় পার্টির সবাই, এমনকি রূপা নিজেও অবাক হয়ে যায়।
কারণ ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় রূপার মতো একজন নায়িকার বিয়ের খবরে তার ফ্যানদের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে। এই পার্টিতেই আমরা দেখতে পাই অনেক প্রযোজক এবং পরিচালক রূপার বিয়ের খবরে বেশ বিরক্তি প্রকাশ করেছে। পার্টি শেষে রূপার ম্যানেজার মিহির নিজেও রূপাকে এটা নিয়ে প্রশ্ন করে, কারণ রূপা সামনে অনেকগুলো সিনেমাতে সাইনিং করে রেখেছে। সিনেমাগুলোর প্রযোজকরা সবাই মিহিরকে ফোন করে তাগাদা দিচ্ছে রূপার বিয়ের অনুষ্ঠানটা পেছানোর জন্য। তবে রূপা এসবের কিছুতেই গা করে না, বরং সে ঘোষণা দেয় সামনের কয়েকদিন সে তার বয়ফ্রেন্ড রায়হানকে নিয়ে ছুটি কাটাতে দূরে কোথাও চলে যাবে। আসলে তাদের পরিকল্পনা ছিল ছুটি কাটানোর সময় লাগেজ ভর্তির লাশটা নিয়ে সেটাকে কোথাও ডাম্প করা। তবে গাড়িতে যেতে যেতে রায়হান রূপার কাছে লাশটার পরিচয় জানতে চায়। এই পর্যায়ে রূপা রায়হানকে তার জীবনের সমস্ত গল্প বলতে থাকে। আজকের এই লাস্যময়ী নায়িকা রূপা মির্জার আসল নাম ছিল রূপালী আক্তার। বাবা মায়ের মৃত্যুর পর তার আত্মীয়রা তাকে এক প্রকার না দেখে শুনেই বিয়ে দিয়ে দেয় মদ্যপ লম্পট জয়নালের কাছে। জয়নাল নেশা করে এবং জুয়া খেলে অনেক টাকা খুইয়েছে। তার উপরে দবির নামের এক লোকের সাথে ব্যবসা করে তার দেনা হয়ে গেছে 20 লক্ষ টাকা। বাসর ঘরে নিজের কুমারী স্ত্রীকে সে ব্যবহার করে দেনা পরিশোধের সময় বৃদ্ধির হাতিয়ার হিসাবে। রূপাকে বাসর ঘরে ধর্ষণ করে স্বামী জয়নালের সে বিজনেস পার্টনার দবির। অবশ্য রূপার রূপ যৌবনে দবির মজে যায় একবারেই। রূপার সাথে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ধারণ করে সেটা নিয়ে ব্ল্যাকমেইল করে প্রায়ই রূপাকে বাধ্য করতে থাকে শারীরিক সম্পর্ক স্থাপন করার জন্য। ফলে রূপা নিজের অক্ষম স্বামীকে লাথি দিয়ে অনিশ্চিত ভবিষ্যতের দিকে চলে যায় দবিরের হাত ধরে। রূপা বুঝতে পারে যেখানে সে নিজের স্বামীর কাছেই নিরাপত্তা পায়নি, সেখানে অন্য কোনো পুরুষের কাছে নিরাপত্তা পাওয়া তার জন্য স্বপ্নাতীত। কাজেই নিজের শরীরকে ব্যবহার করে সে উপরে ওঠার চেষ্টা করে। দবির রূপাকে পার্লারে নিয়ে সাজিয়ে গুছিয়ে ডলডাপ করে নিয়ে যায় শহরের শীর্ষ ক্যাসিনো ব্যবসায়ী বদরুজ্জামানের কাছে। বদরুজ্জামান রূপাকে দেখে এতই পছন্দ করে ফেলে যে দবিরকে 50,000 টাকা দিয়ে রূপার সঙ্গে রাত কাটানোর সুযোগ নেয় সে। বদরুজ্জামানকে রূপা এতই খুশি করে দেয় যে কয়েকদিনের মধ্যেই রূপাকে নিজের রক্ষিতা বানিয়ে নেয় বদরুজ্জামান। বদরুজ্জামান যখন জানতে পারে দবির প্রায়ই ভিডিও দেখিয়ে রূপাকে ব্ল্যাকমেইল করত, তখন সে নিজের লোকদের দিয়ে দবিরকে খুন করায়। ধীরে ধীরে রূপা বদরুজ্জামানের ক্যাসিনো বিজনেসেও ঢুকে যেতে থাকে। একসময় যখন তাদের সম্পর্ক আরও গভীর হয়, তখন সাহস করে রূপা তাকে নিজের নায়িকা হবার সুপ্ত ইচ্ছার কথা জানায়। বদরুজ্জামান তাকে নিয়ে যায় তার এক ডিরেক্টর বন্ধু নাদের খানের কাছে। রূপাকে নায়িকা বানানোর পাশাপাশি বদরুজ্জামানের আরেকটা উদ্দেশ্য ছিল, সেটা হলো সিনেমা বানিয়ে সিনেমার ফলস লাভ হওয়া দেখিয়ে নিজের ব্ল্যাক মানিগুলো হোয়াইট করা। নাদের খান অবশ্য একজন ভালো মানুষ ছিলেন। সব পুরুষ যে লিবিডো বা যৌনাকাঙ্ক্ষা দ্বারা পরিচালিত হয় না, নাদের খান ছিল তার জ্বলন্ত উদাহরণ। রূপালী আক্তারকে নায়িকা রূপা মির্জা বানানোর মূল কাজটা করেছিল এই নাদের খান। তাকে পলিশ করা, নিজের ভেতরের অভিনয় সত্তাকে জাগানো এবং একজন সফল নায়িকা হতে যা যা গুণাবলী লাগে সবকিছু পাবার উপায় দেখিয়ে দেয় এই নাদের খান। এর পরের বছর বদরুজ্জামান ক্যাসিনো কেলেঙ্কারিতে জেলে যায়। এরপর থেকেই রূপা হয়ে যায় স্বাধীন। আর এর কিছুদিন পরেই রূপার সাথে প্রেম হয়ে যায় উঠতি মডেল রায়হানের। রূপার কাছ থেকে সবকিছু শুনে অবশ্য রায়হান সহমর্মিতা জানায়। রূপার সব পাস্ট জানার পরেও রায়হান রূপাকে সারা জীবন একইভাবে ভালোবাসবে বলে কথা দেয়। তবে এর মধ্যে আর একটা বিপত্তি ঘটে। রাস্তার টহল পুলিশ রূপাদের গাড়িকে আটকায়। তাদের কাছে ইনফরমেশন ছিল এই রাস্তা দিয়ে একটা বড় মাদকের চালান পার হতে পারে। তবে সেখানে থাকা কনস্টেবল এবং সার্জেন্ট যখন দেখে গাড়ি থেকে লাস্যময়ী নায়িকা রূপাকে বের হয়ে আসতে, তখন তাদের মস্তিষ্ক যেন রূপার শরীরের বিভিন্ন অংশে আটকে যায়। আর রূপাও খুব ভালোভাবে জানতো কিভাবে পুরুষদের নজর নিজের দিকে আবদ্ধ রাখা যাবে। তারা সবাই রূপার সাথে সেলফি তোলা শুরু করে। রূপার মোহ তাদেরকে এতটাই গ্রাস করেছিল যে চেক করার সময় রূপাদের গাড়ির পেছনে বিশাল বড় একটা লাগেজ দেখার পরেও তারা খুব বেশি সন্দেহ করে না। এরই মধ্যে অন্য একটা মাইক্রো থেকে মাদকের চালানটা পাওয়া গেলে তারা রূপাদের গাড়িটাকে ছেড়ে দেয়। হাফ ছেড়ে রূপা এবং রায়হান গাড়ি নিয়ে দ্রুত রূপার বাংলো বাড়িতে চলে যায়। কিন্তু সেখানেও তাদের জন্য অপেক্ষা করছিল চমক। রূপার ম্যানেজার মিহির আগে থেকেই রূপার বাগান বাড়িতে গিয়ে অপেক্ষা করছিল। আসলে পার্টিতে জয়নালকে রূপার ঘরে ঢুকতে দেখেছিল সে। এরপর রায়হানকেও সে ঢুকতে দেখে। কিন্তু কিছুক্ষণ পরে রায়হান আর রূপা বের হলেও অন্য লোকটাকে সে আর বের হতে দেখতে পায় না। পরে লুকিয়ে রুমে ঢুকে এক জায়গাতে সে রক্তের দাগ দেখে যা বোঝার বুঝে ফেলে। সে জানে ওই লাগেজের ভেতরে রূপা জয়নালের লাশ ভরে এনেছে। মিহির রূপাকে এবার ব্ল্যাকমেইল করা শুরু করে।
সে 20 লক্ষ টাকা এবং রূপার সাথে এক রাত থাকার বিনিময়ে জয়নাল হত্যার ব্যাপারটা চেপে যাওয়ার অফার করে। সেই সাথে জয়নালের লাশ অ্যাসিড দিয়ে গুলিয়ে গায়েব করে দেবার ব্যাপারে সাহায্য করবে বলে কথা দেয়। মিহিরের এমন নোংরা আবদার শুনে রায়হান অনেক রেগে গেলেও রূপা তাকে শান্ত করে, কারণ এই মুহূর্তে তারা মিহিরের সাথে রাগ দেখানোর মতো অবস্থায় নেই। রূপা মিহিরের অফারটি গ্রহণ করে এবং আগে লাশ গলানোর জন্য তাকে অ্যাসিড নিয়ে আসতে বলে। মিহির বাজার থেকে রিকশায় করে 10 লিটার অ্যাসিড নিয়ে আসে। এরপরেই রূপা তাকে নিয়ে যায় রুমের ভেতরে। রূপার মতো মোহনীয় নারীকে কাছে পাবার কামনায় মিহিরের সাধারণ কমন সেন্সও যেন উধাও হয়ে যায়। মিহিরের অসারতার সুযোগ নিয়ে রূপা নিজের চুলের ধারালো কাঁটা দিয়ে একের পর এক আঘাত করে মিহিরকে শেষ করে দেয়। রূপা জানত মিহিরের এই অন্যায় আবদার কখনোই শেষ হবে না। বেঁচে থাকলে বাকি জীবন সে সবসময়ই রূপাকে ব্ল্যাকমেল করে ভোগ করবে। সে অনেক সংগ্রাম করে নিজেকে বিকিয়ে দিয়ে আজ সফলতার শীর্ষে উঠেছে। রূপা নিজের রেপুটেশন ধরে রাখার জন্য জয়নাল কিংবা মিহিরের মতো কিছু মানুষকে শেষ করতেও কখনো দ্বিধাবোধ করবে না। আগের প্ল্যান অনুযায়ী রায়হান এবং রূপা কাজে লেগে পড়ে। তাদেরকে এখন 2টো লাশ গায়েব করতে হবে। লাশ দুটোকে মেঝেতে পলিথিনের শীটের ওপর শুইয়ে দিয়ে রেতি আর চাপাতি দিয়ে টুকরো টুকরো করতে শুরু করে রায়হান। আসলে প্রয়োজনের তাগিদে মানুষ যে পশুর চেয়েও অদম হয়ে যেতে পারে, এটাই ছিল তার প্রমাণ। তবে এরই মধ্যে রূপার বাসায় আশেপাশের অনেক মানুষ আসতে থাকে। পাশের বাড়িতে নায়িকা আসতে দেখলে যা হয় আর কি, কখনো পাশের বাড়ির যুবক ফ্যান, কখনো পাশের বাড়ির দারোয়ান, সবাই কিছুক্ষণ পরপর রূপাকে এক নজর দেখার জন্য কলিং বেল বাজাতে থাকে। রূপা তাদের সবার সাথেই একটু দেখা করে বিদায় করতে থাকে। আর এরই মধ্যে লাশ দুটো টুকরো টুকরো করে ড্রামে ভরে অ্যাসিড দিয়ে গলানোর ব্যবস্থা করে ফেলে রায়হান। এবার মিহির এবং জয়নালের মোবাইল নিয়ে রায়হান গভীর রাতে চলে যায় একটা পতিতালয়ে। সেখানে এক পতিতার রুমে ঢুকে কৌশলে তার বিছানার নিচে মোবাইল দুটো রেখে কিছু না করেই টাকা দিয়ে বের হয়ে যায় রায়হান। ব্যাস, আপাতত রূপা হাফ ছেড়ে বাঁচে। দুটো খুন আপাতত ধামাচাপা দেওয়ার পরেই রোমান্সে মেতে ওঠে দুজন। তবে জয়নালের হত্যা ধামাচাপা দেওয়া গেলেও মিহিরের গুম সহজে চেপে রাখা যাবে না, সেটা রূপা বুঝতে পারে। কারণ জয়নালের কেউ না থাকলেও মিহিরের স্ত্রী আছে। তাই পরের দিন রূপা মিহিরকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না এই মর্মে তার স্ত্রীকে থানায় নিয়ে একটা সাধারণ ডায়েরি করে। সেই সাথে আপাতত মিহিরকে যতদিন পাওয়া না যাচ্ছে ততদিন সংসার চালানোর জন্য মিহিরের স্ত্রীকে মোটা অঙ্কের একটা টাকা দেয়। মূলত এই সবই ছিল আইনের চোখে রূপার ভালো সাজার ফন্দি। তবে রূপা বুঝতে পারে একদিন না একদিন জয়নাল এবং মিহিরের গুম হয়ে যাওয়ার সত্যিকারের রহস্য পুলিশ উদ্ঘাটন করে ফেলতে পারে। তাই রূপা রায়হানকে নিয়ে দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমাতে চায়। কিন্তু রায়হান বিদেশে যেতে চায় না, সে দেশে নিজের সিনেমার ক্যারিয়ার গড়তে চায়। এ কথা শুনে রূপা অনেকটাই রেগে যায়, কারণ রূপা একজন সুপারস্টার, সেই হিসাবে রায়হান কিছুই না। রূপা যদি নিজের ক্যারিয়ার ছেড়ে দিয়ে বিদেশে যেতে পারে তাহলে রায়হান কিসের লোভে দেশে থাকতে চায়? রায়হান সবসময় তার যে ক্যারিয়ারের কথা বলে সেই সিনেমার ক্যারিয়ার তো এখনও শুরুই হয়নি তার। এই সমস্ত কথা শুনে রায়হানের আতে প্রচণ্ড ঘা লাগে। সেদিন পার্টিতে বিভিন্ন প্রযোজকেরা সবাই বলার চেষ্টা করেছে রূপা পাশে না থাকলে রায়হানকে কেউ চিনত না। চেকপোস্টে পুলিশ রায়হানকে ইঙ্গিত করে বলেছে রায়হানের মতো ছেলে রূপার মতো মেয়েকে বিয়ে করে জিতেছে। এমনকি 2 টাকার ম্যানেজার মিহিরও রায়হানের সক্ষমতা নিয়ে হাসি তামাশা করে গেছে। আর এখন রূপা নিজেই রায়হানের ক্যারিয়ার এখনও শুরুই হয়নি বলে খোঁচা দিয়ে গেল। সবকিছু মিলিয়ে রায়হান প্রচণ্ড ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। তবে এবার রূপা রায়হানকে একটা নতুন কথা বলে, সেটা হলো রূপার কাছে 5 কোটি টাকা আছে। সে যখন ক্যাসিনো সম্রাট বদরুজ্জামানের রক্ষিতা হয়েছিল সে সময় বদরুজ্জামানের সমস্ত হারির খবরই সে জানত। ক্যাসিনো কেলেঙ্কারিতে পুলিশ বদরুজ্জামানকে গ্রেফতার করার পর তার বাসায় থাকা 5 কোটি টাকা রূপা নিয়ে নিজের বাড়িতে চলে আসে। তবে রায়হানকে বলে এই 5 কোটি টাকা সে গ্রামে তার বাবার বাড়িতে লুকিয়ে রেখেছে। এই 5 কোটি টাকা দিয়ে বিদেশে তারা অনায়াসে আরামায়েসে দিন কাটাতে পারবে। মুখে খুশি হলেও ভেতরে ভেতরে রায়হান সেই টাকার লোভে পড়ে যায়। বিভিন্ন সময়ে ডিরেক্টররা তাকে সিনেমাতে নেয়নি, কারণ তার সিনেমা প্রডিউস করার মতো কোনো প্রযোজক পাওয়া যায়নি। রায়হান এবার সিদ্ধান্ত নেয় একজন খ্যাতিমান ডিরেক্টরকে সে এই 5 কোটি টাকা দিয়ে নিজেই নিজের সিনেমার ক্যারিয়ার শুরু করবে, অর্থাৎ নিজেই নিজের সিনেমার প্রযোজক হবে। রাতের বেলা রূপা ঘুমিয়ে পড়লে সে একজন ডিরেক্টরকে ফোন করে তার সিনেমাতে টাকা ইনভেস্ট করার ব্যাপারে জানায়। সামান্য 5 কোটি টাকার কথা শুনে রায়হানের ঘুম আসছিল না। আর সেই রাতে দুটো খুন করার পর রূপার কিভাবে ঘুম আসবে সেটা রায়হান একবারও চিন্তা করেনি।
রূপা ঘুমের ভান করে রায়হানের সমস্ত কথা শুনে ফেলে। রূপা জানতো পরদিন রায়হান তার গ্রামের বাড়িতে যাবে সেই 5 কোটি টাকার সন্ধান করতে। রূপার কাছ থেকে গোপনে তার বাসার চাবির গঠন একটা সাবানের ছাপে নিয়ে নেয় রায়হান, যাতে সে নকল চাবি বানাতে পারে। রায়হান যখন মিথ্যে কথা বলে বাসা থেকে বের হচ্ছিল, তখন তাকে শক্ত করে জড়িয়ে ধরে শেষবারের মতো বিদায় জানায় রূপা। নিজের ক্যারিয়ারকে সুসংগত করতে সে এর আগে দুজনকে হত্যা করেছে। তার কাছে তৃতীয় আর একটা খুন করা কোনো ব্যাপারই না। রায়হান সেই বাড়িতে 5 কোটি টাকা খোঁজার জন্য যায়। তখন বাইরে থেকে রূপার দরজা লাগিয়ে সেখানে বিষাক্ত গ্যাস ছেড়ে দেয়, আর সেই গ্যাসের প্রভাবেই রায়হানের মৃত্যু ঘটে। রূপা এই জীবনে এতবার বিভিন্ন মানুষের দ্বারা চিটেড হয়েছে যে তার ন্যূনতম মায়ার বোধও নষ্ট হয়ে গেছে। কেউ তার সঙ্গে বেইমানি করলে সে আর সহ্য করতে পারে না। তাই রায়হানকে তার জীবন থেকে সরিয়ে দিতে দ্বিতীয়বার চিন্তা করেনি রূপা। রায়হানের ভেতরে সে যে লোভ দেখতে পেয়েছিল, রায়হানকে যদি না মারত তাহলে একদিন রায়হানের সেই লোভ রূপাকেই ধ্বংস করে ফেলত। রূপা রায়হানের মোবাইলটা একটা মালবাহী ট্রাকের ছাদে ছুঁড়ে মারে। আমরা দেখতে পাই সেই 5 কোটি টাকা আসলে রূপার নিজের বাংলোতেই ছিল, তার বুক শেলফের পেছনে লুকানো অবস্থায়। তার পরদিনই ছিল রায়হান এবং রূপার এঙ্গেজমেন্ট পার্টি। রূপা এমন একটা ভাব করতে থাকে যেন রায়হানের মৃত্যুর কথা সে কিছুই জানে না। স্বাভাবিকভাবেই বউ সেজে পার্টি সেন্টারে সে চলে যায় আর সবাইকে বলতে থাকে সকালবেলা তাকে সারপ্রাইজ দেবে বলে রায়হান বের হয়ে গেছে, কিন্তু এখনও আসেনি। পার্টিতে আস্তে আস্তে গেস্টরা আসা শুরু করলো, কিন্তু তারপরও রায়হান এলো না। আর কেউ না জানলেও রূপা ঠিকই জানে রায়হান আর কখনোই আসবে না। কিন্তু অবাক করা ব্যাপার হলো, রূপার মতো আরেকজন লোকও ধরতে পেরেছে যে রায়হান কখনোই আসবে না। সে হচ্ছে সামাদ যোশী। তবে রায়হানের মৃত্যুর কথা সে জানলেও ব্যাপারটা ফ্লাশ করে না এবং চেপে যায়। আর রূপা বিস্ময়ে বিমূঢ় হয়ে যায় যে এত গোপনীয়তার মাঝে কাজটা করার পরেও সাংবাদিক সামাদ যোশী কিভাবে ব্যাপারটা ধরতে পারল যে রায়হান আর পৃথিবীতে নেই। পয়জন ওয়েব ফিল্মটি এখানেই শেষ করা হয়। সামাদ যোশী এরপর কিভাবে রূপাকে ব্যবহার করে সেটি আমাদেরকে আর দেখানো হয় না। তবে এই ফিল্মটি থেকে আমরা যে মেসেজটা পাই সেটা হলো, অতিরিক্ত যে কোনো কিছুই আসলে পয়জন বা বিষ। প্রয়োজনের অতিরিক্ত খাবার, প্রয়োজনের অতিরিক্ত টাকা, অতিরিক্ত খ্যাতি সবই কিন্তু পয়জন। প্রয়োজনের অতিরিক্ত টাকার লোভ রায়হানকে শেষ করে দিল। প্রয়োজনের অতিরিক্ত খ্যাতির লোভ রূপার ক্যারিয়ারকে ধ্বংসের মুখে দাঁড় করিয়ে দিল। প্রয়োজনের অতিরিক্ত কামের লোভ মৃত্যুর দিকে নিয়ে গেল মিহিরকে। আমাদের প্রাত্যহিক জীবনেও প্রয়োজনের অতিরিক্ত সব কিছুকে এভাবে অ্যাভয়েড করা উচিত। যেমন প্রয়োজনের অতিরিক্ত খাবার যদি আমরা গ্রহণ করি, বেলা শেষে একসময় না একসময় সেটার নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু আমাদের প্রত্যেকের শরীরেই পড়বে। আসলে সৃষ্টিকর্তা পৃথিবীতে প্রত্যেকটি মানুষের রিজিককে নির্দিষ্ট করে দিয়েছেন। আপনি কতটা খাবেন, কত টাকা আয় করবেন, সবই কিন্তু নির্দিষ্ট। ধরুন সমগ্র জীবনে আপনার জন্য ফিক্সড করা ছিল যে আপনি 200 কেজি মাংস খাবেন। আপনি জীবনের প্রথম অর্ধেই হুড়মুড় করে অনেক বেশি মাংস খেয়ে ফেললেন এবং তারপর একটা অসুখে পড়লেন, যেটার কারণে ডাক্তারের পরামর্শ মতো আপনার মাংস খাওয়াই বন্ধ হয়ে গেল। জীবনে হয়তো আপনার আয় করার কথা ছিল 2 কোটি টাকা, কিন্তু আপনি অবৈধ পথে মানুষের ক্ষতি করে 10 কোটি টাকা ইনকাম করে ফেললেন। দেখবেন একদিন কোনো না কোনোভাবে অতিরিক্ত সেই 8 কোটি টাকা আপনাকে কোথাও গচ্ছা দিতে হচ্ছে। হতে পারে সেটা চিকিৎসার কারণেই হোক আর কোনো মামলার হাত থেকে বাঁচার জন্যই হোক। তাই আমাদের উচিত লোভ না করে সঠিক পথে সঠিকভাবে পরিশ্রমের মাধ্যমে নিজেদের জীবনকে এগিয়ে নেয়া। ওই যে কথাই আছে না, যদি থাকে নসিবে আপনা আপনিই আসিবে, অর্থাৎ আপনার ভাগ্যে থাকলে সেটা একাই আসবে। সেটার জন্য সঠিক পথে চেষ্টা করে যাওয়াটাই জীবনের মূল লক্ষ্য। মানুষের ক্ষতি করে অবৈধ উপায়ে নিজের লোভ চরিতার্থ করতে গেলে শেষ পর্যন্ত সেটা বিষের মতোই আমাদের জীবনকে নিথর করে দেবে। এটাই মূলত ছিল পয়জন গল্পের মূল শিক্ষা। ভিডিওটি শেষ করার আগে আমাদের চ্যানেলে চলা কুইজ কন্টেস্টের কথা আপনাদেরকে জানিয়ে দিই। আমাদের চ্যানেলে ঠিক এর আগে প্রকাশিত হওয়া বাজি ওয়েব সিরিজের শেষে আমরা একটা প্রশ্ন করেছিলাম। সেই প্রশ্নের উত্তর দিয়ে আপনিও সৌভাগ্যবান 4 জন বিজয়ীদের একজন হতে পারেন। কুইজ কন্টেস্টে অংশগ্রহণের লিঙ্ক নিচে দেয়া থাকছে। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে উৎসাহিত করুন এবং এরকম আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাই অনেক ভালো থাকবেন এই কামনায় বিদায়।